তোমাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্ট, যেখানে তোমার ডে লং প্যাকেজও নিয়ে থাকতে পারবা বা রাতেও থাকতে পারবা। তার পাশাপাশি সুইমিং করার ব্যবস্থা আছে। সো অবশ্যই তোমরা আমার ফুল ভিডিওটা দেখবা। আর এই ভিডিওটার দুইটা পার্ট হবে। সো ফার্স্ট পার্ট হচ্ছে এটার মধ্যে আমি ফুল ডিটেলস দিয়ে দিব যে কিভাবে আসতে হবে, কোথায় এই রিসোর্টটার নাম কি, সব কিছু এন্ট্রি ফ্রি, কত টাকা খরচ পড়বে, সব কিছু থাকবে আজকে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইসমা মনিকা মেহসাবিন। তোমাদের সাথে অনেক দিন পর নতুন কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে, কারণ এতদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, কোথাও বের হওয়া হয়নি। ঈদের পর আজকে ফার্স্ট আমি এত দূরে কোথাও যাচ্ছি। আর আজকে ওয়েদারটা এত জোশ ছিল, তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবা যে ওয়েদারটা কি পরিমাণে সুন্দর ছিল। তো আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আমরা সারাদিন কোথাও ঘুরতে যাব। আর আমরা ঠিক করেছি আমরা কোনো রিসোর্টে যাব, ডে লং প্যাকেজে সারাদিন ঘোরাঘুরি করব। যেহেতু আজকে ফ্রাইডে ছিল, রাস্তাটা পুরোই ফাঁকা ছিল, সকাল টাইমটাতে এত সুন্দর ওয়েদার, পুরো জমে গিয়েছে আজকে দিনটা। আমরা বের হই সকাল 8টা বাজে, আর আমাদের যেতে যেতে প্রায় 10:30 বেজে যায়। যেহেতু আমরা অনেক সকালে বের হয়ে যাই, তাই আমরা কেউ নাস্তা করিনি। তাই রিসোর্টে গিয়ে আগে আমরা বাহিরে খাবারের হোটেলটা খুঁজতেছিলাম। এখানে শুধু আমরা একটাই হোটেল পাই, সেখানে খিচুড়ি আর ভর্তা বিক্রি করতেছিল। সেখান থেকে আমরা খিচুড়ি আর ভর্তা আর ডিম ভাজা নিয়ে নিই। খিচুড়ির প্রাইস ছিল 30 টাকা। আর এটার খাবারের কোয়ালিটি কেমন ছিল সেটা আর আমি বলতেছি না, কারণ এই গ্রামের ভিতরে এর থেকে আমি ভালো বা খারাপ কিছুই বলতে পারতেছি না, কারণ একটাই ছিল খাবারের হোটেল। তো এখন তোমাদেরকে আমি রিসোর্টের নামটা বলে দেব। সেটা মাওয়া রিসোর্ট, যেটা মাওয়ার কান্দিপাড়া রোডের পদ্মা নদীর পাশেই এই রিসোর্টটা। তো যারা ঢাকা থেকে আসবা, তোমাদের সুবিধার জন্য বলে দিতেছি, যাত্রাবাড়ি থেকে তোমরা যে কোনো মাওয়ার বাস পেয়ে যাবা। সেটার টিকিট হয়তো 100+ সামথিং হবে, আমি ঠিক সঠিকটা জানি না, কিন্তু যাদের গাড়ি আছে তাদের তো কোনো সমস্যাই নেই। আর যারা বাসে করে আসবা, তোমরা পদ্মা নদীর সামনে নেমে তোমরা যে কোনো অটো ভাড়া করে তোমরা মাওয়া রিসোর্টে আসতে পারবা। তো রিসোর্টে এন্ট্রি ফ্রি ছিল পার পার্সন 100 টাকা করে। সো এর এন্ট্রি ফ্রি দিয়ে আমরা ভিতরে চলে আসি। আর জায়গাটা খুবই খোলামেলা ছিল, প্রাকৃতিক একটা ফিল পাবা তোমরা যদি এখানে আসো। এই তীব্র গরমের মধ্যে আর শহরের কোলাহল থেকে একটু দূরে এরকম গ্রামীণ পরিবেশে তোমরা যদি ফিল নিতে চাও, অবশ্যই বলবো তোমরা মাওয়া রিসোর্টে আসতে পারো। কারণ এখানকার প্রাকৃতিক একটা ফিল যে পাবা তোমরা, চারপাশে এত সবুজে ঘেরা আর এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ। আর আমার ঠান্ডা লেগে গেছে, যার কারণে ভয়েসটা খুবই বাজে লাগতেছে। সো তোমরা যদি কিছু বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার কথা যদি বুঝতে তোমাদের কষ্ট হয়। রিসোর্টে ঢোকার পরে যেটা প্রথমে চোখে পড়ে সেটা অনেক বড় একটা পুকুর, যেখানে একটু পরপর একটা খাটলা দেওয়া আছে, যেখানে তোমরা বসে বসে এই পুকুরটার ফিল নিতে পারবা। এই রিসোর্টটা 23 বিঘা জমির উপর নির্মাণ করা। সো দেখলে বুঝতে পারো কতটা বড়। সো পুরাটা ঘুরে আসতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো কিছুটা যাওয়ার পরে সামনেই দেখলাম যে অনেকগুলা ছবি তোলা কর্নার আছে, যেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারবা। আর এখানে বসার জন্য বেঞ্চে দেওয়া ছিল, আর সামনে দোলনাও ছিল, যেটা আমার কাছে তো বেশ ভালো লাগে। দোলনা দেখলেই আমি দোলনায় গিয়ে তাড়াতাড়ি বসে পড়ি। তোমরা যদি আমার মতো ভিডিও আর ছবি তোলা পাগল হও, তাহলে বলবো যে তোমরা এখানে এত সুন্দর সুন্দর পিক তুলতে পারবা। আমি আগে পোস্ট করে দিয়েছি আমার পিকচারগুলো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে কি সুন্দর সুন্দর পিকগুলো আমি এখানে তুলেছি। আর গাছে অনেকগুলো আম হয়েছিল। আমি এখানে পাড়া ট্রাই করতেছিলাম, কিন্তু ভাবলাম যে থাক, গাছের জিনিস গাছে সুন্দর লাগতেছে, এগুলো পাড়া দরকার নেই। সো আমি এমনিতে জাস্ট মজা করতেছিলাম, গাছে আমগুলো ধরার ট্রাই করতেছিলাম। এখানকার প্রত্যেকটা গাছের সাথেই এরকম ছোট ছোট তোমরা পাখির বাসা পেয়ে যাবে, যেটা দেখতে কিন্তু খুবই কিউট লাগতেছিল। কিন্তু এখানে কোনো পাখি নেই, এটা জাস্ট এমনি সাজানো ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। সকালে বৃষ্টি হওয়ার কারণে চারপাশে গাছের ওপর পানি, বৃষ্টির পানি নিচে বৃষ্টির পানি দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা গাছের থেকে একটু একটু করে পানিটা পড়তেছিল, দেখতেও ভালো লাগতেছিল। তোমরা যদি রাত্রি যাপন করতে চাও, তার ব্যবস্থা আছে, কারণ এখানে অনেকগুলো কটেজ আছে। সো তোমরা রাতেও থাকতে পারবা এখানে। সো আমি বলবো অবশ্যই তোমরা তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডদের নিয়ে এখানে এসে ঘুরে যেতে পারো। হয়তো ডে বা নাইট দুটোই থাকতে পারো। এখানে অনেকগুলো কটেজ আছে। সামনেই নামাজের ঘর আছে, যেখানে নামাজ পড়ার ব্যবস্থাও করা আছে।
রিসোর্টটা এত বড় যে তোমাদের ঘুরতে অনেকটাই সময় লেগে যাবে। দেখো আমরা ঘুরতেছি এখন এই পাশে পড়ে আছি, আমরা কিন্তু ওই পাশে এখনো যেতে পারিনি কারণ রিসোর্টটা এত বড়, অনেক সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে যাই, সেখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইড আছে, যেখানে হচ্ছে দোলনা, তারপর হচ্ছে খেলা, অনেক কিছু ছিল। আমি তো এগুলা দেখে একদমই বাচ্চা হয়ে গেছি, কারণ ছোটবেলায় এগুলোতে অনেক ঘোটা হয়েছে, কিন্তু এত বছর পর এগুলা দেখে আমি একদমই বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো শুরু করে দিয়েছে। দেখেন আমার ফ্রেন্ডরা আমাকে উপরে উঠে রাখছে, মানে অনেক এনজয় করতেছে। সিরিয়াসলি আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন, সত্যি এখানে আপনারা বাচ্চারা যেরকম এনজয় করবে আপনারা তেমন এনজয় করতে পারবেন। সো অনেকে আছে কাজের চাপে হচ্ছে কোথাও যেতেও পারে না, তারপর হচ্ছে সারাদিন অফিসে থাকে বা বাসায় থাকে, কোথাও বের হওয়া হয় না। সো তাদের বলবো আপনারা ছুটি পেলে হচ্ছে ঘুরতে বের হয়ে যাবেন, কারণ ঘুরতে বের হলে মন, তারপর হচ্ছে ব্রেনটা একদমই শান্তিতে থাকবে। তখন আপনাদের কোনো কাজে পেশা থাকবে না, কোনো মানসিক চাপ থাকবে না, তখন রিল্যাক্স একটা ফ্রেশনেস একটা ফিল পাবেন আপনারা ঘুরতে বের হলে। সো বেশি বেশি ঘুরতে বের হবেন, যেন মনটা ভালো থাকে, মন ভালো থাকলে সবকিছু এমনিতেই ভালো হয়ে যায়। আর অনেকে আছে এটা মনে করতে পারো যে আমি এত বড় হয়ে এরকম বাচ্চাদের মতো করতেছি কেন। আমার কাছে মনে হয় যে বয়স একটা সংখ্যা মাত্র, আমার মনের বয়সই হচ্ছে এখনো বাচ্চাদের মতো। তো তাই হচ্ছে আমি এই সংখ্যাটা নিয়ে এত টেনশন করি না। আমি হচ্ছে সবসময় এরকম বাচ্চাদের মতোই করে থাকি, যেখানে ঘুরতে যাই বাচ্চাদের মতোই হচ্ছে ঘোরাঘুরি করা শুরু করে দিই। মা রিসোর্টের ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট আছে, সো চাইলে তোমরা হচ্ছে ভিতরে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারো। সেখানে হচ্ছে আলাদা করে টাকা দিতে হবে। আর হচ্ছে এখানে কটেজও ছিল অনেকগুলা, কটেজে এক একটা এক এক রকম হচ্ছে প্রাইস ছিল। সো কিছুটা একটু বেশি, কিছুটা একটু কম, এরকম হবে। সো এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কটেজ, আর সামনে ওই সাইডে হচ্ছে সুইমিং পুল আছে। আর প্রত্যেকটা কটেজের নাম ছিল ফুলের নামের ওপর, যেমন এটা হচ্ছে পদ্মা লঞ্চ, তারপর হচ্ছে বেলি, তারপর শিউলি, মানে সবগুলো হচ্ছে ফুলের ওপরে নাম করা কটেজ। আর এই সাইডে ছিল ফুড কর্নার, যেখানে হচ্ছে তোমার টি, কফি দেন আদার্স খাবারগুলো পেয়ে যাবা এখানে। দিঘির ওপর ভোট ছিল, যেটা তোমরা হচ্ছে ভাড়া করে নিতে পারো, পার পার্সন হচ্ছে 200 টাকা। আধা ঘন্টার জন্য তোমরা হচ্ছে এই বোর্ডে রাইড করতে পারবে, পুরোটা দিঘি ঘোরাবে। সেটা হচ্ছে একজনের 200 টাকা করে পড়বে, 30 মিনিট তোমাদেরকে এটা পুরো ঘোরাবে। ঘুরতে ঘুরতে চোখে পড়লে এই মহাশয়ের মনটা খুবই খারাপ। কেন খারাপ সেটা একটু জিজ্ঞেস করেছিলাম, বাট তিনি কিছুই বলতেছিল না, তার মনটা ভীষণ খারাপ। সো তাকে বাদ দিয়ে হচ্ছে আমরা সামনে চলে যাই। সামনে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কাঠের ব্রিজ দেখতে পারবা। এখানে আছে আরেকটা হচ্ছে অপর সাইডে এরকম সুন্দর সুন্দর আরো দুইটা ব্রিজ আছে কাঠের। সামনে হচ্ছে শিশু পার্ক, এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল, যেখানে বাচ্চাদেরকে টিকিট কেটে হচ্ছে এই রাইড গুলোতে উঠতে হবে। তো সামনে আমি তেমন আর আগাবো না, কারণ ওগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। আর এখানে আরেকটা কটেজ আছে, যে এই কটেজটা হচ্ছে দুইটা রুম ছিল একসাথে। আমরা যেহেতু দিনে ঘোরাঘুরি করবো, তাই হচ্ছে আমরা কোনো কটেজ নিইনি, কারণ রাতে থাকার হলে হচ্ছে কটেজটা নিতাম, কিন্তু আমরা যেহেতু সারাদিন ঘুরবো, তো এমনিতেই এটা পুরোটা ঘুরতে ঘুরতে আমাদের সারাদিন এমনিতেই চলে যাবে, রুমে কোনো প্রয়োজন হবে না। আর একটু পরে হচ্ছে সুইমিং শুরু করব, ওইখানে গেলে তো আরও টাইমের কোনো খেয়ালই থাকবে না, কারণ সুইমিংয়ে নামলে কিন্তু সময় তাড়াতাড়ি চলে যায়, বুঝাই যায় না কখন সময় চলে যায়। তো তোমরা যদি রাতে থাকতে চাও, অবশ্যই এখানে কটেজের অভাব নেই। তো তোমরা এখানে নিজেদের পছন্দ মতো কটেজ নিতে পারো। দিঘির পাশে এরকম কটেজে থাকতে পারলে কিন্তু খুবই সুন্দর লাগতো, কারণ দরজাটা খুলে হচ্ছে সামনে এত বড় একটা দিঘি, চারপাশে হচ্ছে গাছপালা। দিনটা সত্যিই খুব সুন্দর হয়ে যেত। যেহেতু আমরা আজকে রাতে থাকবো না, তাই হচ্ছে আমরা এটা মিস করলাম। যদি কখনো হচ্ছে রাতে থাকা হয়, তখন হচ্ছে এটা উপভোগ করব। সামনে হচ্ছে বিশাল বড় একটা খালি মাঠ আছে, যেখানে হচ্ছে তোমরা পিকনিক করতে পারবে। এখানে পিকনিক করার ব্যবস্থা আছে, তাছাড়া হচ্ছে যে কোনো ফাংশন করার ব্যবস্থা আছে। তো তোমরা চাইলে ফ্যামিলিকে নিয়েও পিকনিক করতে পারো, বা স্কুল কলেজ থেকে এখানে আসলেও পিকনিক করতে পারবা। যে কোনো অকেশনে হচ্ছে এখানে তোমরা আয়োজন করতে পারবে। এখানে অনেক জায়গা আছে। ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে যায়, তারপর হচ্ছে আবার দিঘির পাড় চলে যায়। সেখানে হচ্ছে পা ভিজিয়ে কিছুক্ষণ হচ্ছে বসে বসে এই দিঘির পাড়টা উপভোগ করতেছিলাম। সত্যি এরকম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে আসলে মন শরীর দুটোই ভালো হয়ে যায়। আমার কিন্তু প্রচুর জ্বর ছিল, ঠান্ডা ছিল, তারপরে হচ্ছে আবার সারা রাত ঘুম হয়নি। কিন্তু আসার পর আমার মনে হচ্ছিল না যে আমার জ্বর বা ঠান্ডা কিছু আছে, কারণ আমি ভুলেই গিয়েছিলাম এই প্রাকৃতিক সৌন্দর্য এত ভালো লাগতেছিল যে আমার জ্বর ছিল বা ঠান্ডা ছিল আমার মাথায় ছিল না। আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারবো আমার কি পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কিন্তু তখন আমি অনেক এনজয় করে আমার ভুলেই গিয়েছিলাম আমার যে জ্বর ছিল। কিছুক্ষণ এখানে বসে থেকে দেন আমরা চলে যাই সুইমিং পুলের সামনে। সেখানে অনেক বড় খালি জায়গা আছে, সেখানে গিয়ে কিছুক্ষণ হচ্ছে আমরা একটু বসে থাকি, গল্প করি, কারণ প্রায় 1টা বেজে যায়। 1টা পরে হচ্ছে আমরা সুইমিং পুলে ঢুকে যাব।
আজকে ওয়েদারের সাথে আমার ড্রেসটা একদমই ম্যাচিং হয়ে গেছে, আকাশের রং আর আমার ড্রেসের রংটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এখন হচ্ছে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি, আমি বসে বসে এই জিনিসটা খাচ্ছিলাম। এটা কে কে চিনো? এটা আমি ছোটোবেলা প্রচুর খাইছি, কারণ এটা আমাদের বাসায় গাছ ছিল। সো এটা কী জিনিস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নামটা বলবো না এখন। এটা কী জিনিস কে কে চিনতে পারছো এই জিনিসটা? এটা আমি অনেক খাইছি, এটা আমাদের বাসায় অনেক হয়েছিল। সো এরপরে হচ্ছে আমরা সুইমিং পুলে চলে যাবো, আর সুইমিং পুলের ভিডিওটা দিব হচ্ছে নেক্সট পার্টে। সো আজকে এই পর্যন্তই। অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা তোমাদের কাছে আমার এই ফার্স্ট পার্টটা কেমন লাগছে, আর সেকেন্ড পার্টে আমি বলে দেবো সুইমিং পুলে খরচ কত বা কতটুকু সময়, সব কিছু থাকবে নেক্সট পার্টে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা হচ্ছে ফেসবুকে ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।